আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব পদ্য অংশ নিয়ে। পদ্য অংশের কোন পদ্যগুলো সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ক খর সাজেশন উত্তর সহ বলে দেওয়া হবে। ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা ক খগুলো। এছাড়াও আমরা কিছু কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। তো পদ্য থেকে তোমাদের টোটাল 3টা সৃজনশীল থাকবে। 3টার মধ্যে বাধ্যতামূলক তোমাকে 2টা দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো যে পদ্যগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমাকে পড়তে হবে সোনার তরী, মানে সিকিউ এর জন্য আর কি, সৃজনশীলের জন্য। আর এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে 12টাই পড়তে হবে। তো সোনার তরী পড়বা সিকিউ এর জন্য, বিদ্রোহী পড়বা, বিভীষণের প্রতি মেঘনাদ পড়বা, তাহার এই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এই 7টা পড়লে 100% শিওর থাকো তুমি এখান থেকে 3টা সৃজনশীল কমন পাবাই। তুমি এখান থেকে দিতেই হবে তোমাকে 2টা, ঠিক আছে? তো আমরা প্রথমে এই 7টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই 7টার ক খ নিয়ে আলোচনা করব এবং পরে বাকি 5টার আমরা অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়েও আলোচনা করব আর কি, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে। লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। প্রথমে আমরা সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? মানুষের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় তরী কিসের প্রতীক? তরী হচ্ছে মহাকালের প্রতীক। কুলে একা বসে আছে, কুলে একা বসে আছে কে? এটা হচ্ছে কৃষক বসে আছে। সোনার তরী কবিতায় কি কাটা সারা হলো, মানে ধান কাটা হলো সারা, এরকম ছিল আর কি, ধান কাটা হবে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। সোনার তরী কবিতায় কখন বর্ষা এসে গেল? ধান কাটতে কাটতে। সোনার তরী কবিতায় এপার বলতে বোঝানো হয়েছে ইহকাল। সোনার তরী কবিতায় মাঝি কিভাবে তীরে নিয়ে আসে? গান গেয়ে তীরে নিয়ে আসে। পরের প্রশ্নে বলা হয়েছে মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলি কেমন ছিল? নিরুপায় ছিল। কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছিল? সোনার ধান। তরীতে ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছার মাধ্যমে মানব চরিত্রে যে বৈশিষ্ট্য কবি তুলে ধরেছেন, বাঁচার প্রবল ইচ্ছা। সোনার তরী কবিতায় সৃষ্টিকর্মকে কি হিসাবে কল্পনা করেছেন? ফসল হিসাবে। খরপর্ষা অর্থ কি? খরপর্ষা অর্থ হচ্ছে শানিত বা ধারালো বর্ষা। সোনার তরী কবিতায় মহাকাল যা গ্রহণ করে সৃষ্টিকর্মকে এবং মহৎ কীর্তিকে গ্রহণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করে? গীতাঞ্জলি। কাকে বাংলা ছোট গল্পের পথিকৃৎ বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। বিসর্জন বা চিত্রাঙ্গদা কোন ধরনের গ্রন্থ? কাব্যনাট্য। কোন কবির নামে বাংলা সাহিত্যের একটা বিশেষ সময় নির্দেশ হয়ে থাকে? রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রযুগ, এরকম। বাঁকা জল দ্বারা কি বোঝানো হয়েছে? ধান কাটা হলো সারা বলতে কবি কি বুঝিয়েছেন? মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায় না কেন? সোনার তরী কবিতায় সোনার ধান প্রতীক দ্বারা কি বুঝিয়েছেন? ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, ব্যাখ্যা করো। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, উক্তিটি ব্যাখ্যা করো। প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা এটা পড়তে হবে। অবিনিশ্বর সৃষ্টিকর্ম, এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। এবার আমরা দেখব বিদ্রোহী কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন। এই কবিতা অনেক গুরুত্বপূর্ণ। এই কবিতা নিয়ে অনেক অনেক কাহিনী হয়ে গেছে এবার জুলাই আন্দোলনে, দেন হাদি হত্যার পরে, ঠিক আছে? তো এখান থেকেও চাইলে প্রশ্ন হতে পারে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের নিয়ে আসলে বাংলা সাহিত্যে যদি প্রশ্ন না আসে, বাংলাতে যদি প্রশ্ন না আসে, তাহলে এই প্রশ্নই অসম্পূর্ণ থেকে যায়। তো বিদ্রোহী কবিতাটাও অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে খ্যাত কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়
প্রকাশিত হয়। তারপরে বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কি উপাধিতে ভূষিত করেন? পদ্মভূষণে ভূষিত করেন। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের পত্রিকা নাঙ্গল এবং ধূমকেতু। কাজী নজরুল ইসলামের বিশের বাসী কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। 1972 সালে। তারপরে বলা হয়েছে নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন? প্রথম বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1914 সালের দিকে তিনি যোগ দেন আর কি। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালির পল্টনে যোগ দেয়? 1917 সালে। নজরুল বিদ্রোহী কবিতায় নিজেকে কার শিষ্য বলে দাবি করেছেন? বিশ্বমিত্রের শিষ্য বলে দাবি করেছেন। তারপরের প্রশ্নে বলা হয়েছে নজরুল নিজেকে পৃথিবীর জন্য কি হিসাবে অভিহিত করেছেন? অভিশাপ হিসাবে অভিহিত করেছেন। কি হিসাবে অভিহিত করেছেন? অভিশাপ হিসাবে অভিহিত করেছেন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বলেছেন? বিশ্ববিধাত্রীর সুত বলেছেন। ইন্দ্রাণী সুতের হাত কি? চাঁদ। বিদ্রোহী কবিতায় গোপন স্বভাব বিশিষ্ট মুনির নাম দুর্বাসা। বিদ্রোহী কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাসের কথা বলেছেন? বিধবার। বেদুইন কারা? আরব দেশের যাযাবর জাতিকে বেদুইন বলা হয়। তারপরে বলা হয়েছে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে বলা হয়েছে কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন কেন? আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, ব্যাখ্যা করো। কবি নিজেকে ধূর্জুটি, ধর্মরাজের দণ্ড, খ্যাপা দুর্বাসা, বিশ্বমিত্রের শিষ্য, পরশুরামের কঠোর কুঠার বলেছেন কেন? আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, হতাশ আমি হতাশীর, ব্যাখ্যা করো। মম এক হাতে বাঁকা বাঁশরি আর এক হাতে রণতুর্য, ব্যাখ্যা করো। প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতার দক্ষতা, এখানে বলা হয়েছে কবির বিদ্রোহী সত্তা আর কঠোরতা এবং কোমলতার যুগপন্ন অবস্থান। আমরা কিছু এমসিকিউ দেখব। 1 নম্বরে বলা হয়েছে কবির উন্নত শির দেখে কি নত শির হয়? হিমালয় শিখর। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? চরম দুঃসাহস। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন। যত বন্ধন, যত নিয়মকানুন, শৃঙ্খলাকে কবি কিভাবে অতিক্রম করেছেন? দোলে যান। অতিক্রম করেন দোলে যান আর কি, অতিক্রম করে। যত বন্ধন, যত নিয়মকানুন, শৃঙ্খলাকে কবি কিভাবে অতিক্রম করেন? দোলে গিয়ে বা দোলে যান। কবি কি মানেন না? কোনো আইন মানে না কবি। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশির। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর আরেক হাতে রণতুর্য। পঙ্খিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহের যুগপন্ন অবস্থান। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? বেদুইন যাযাবর বলে, পিছু টান নেই বলে। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? এটা হবে খ নাম্বার উত্তর। তারপরে বলা হয়েছে কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড। আচ্ছা, এরপরে প্রতিদানও তোমাদের সিলেবাসে আছে, কিন্তু এখান থেকে মনে হয় না সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর আমি জ্ঞানমূলকগুলো আলোচনা করে দিচ্ছি। এখানে বলা হয়েছে জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। জসিমউদ্দিন কবিতার প্রধান উপজীব্য কি? পল্লী জীবন। জসিমউদ্দিন কোন কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদ্ধৃত হয়েছে? নকশিকাঁথার মাঠ। এটা জসিমউদ্দিনের একটা বিখ্যাত লেখা। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? যে কবির ঘর ভেঙেছে, অর্থাৎ যে কবির ঘর ভাঙা হয়েছে সেই কবির ঘর বাঁধেন। কবি কাকে আপন করার জন্য কাঁদলেন? যে কবি পর করেছে। কবি পথে পথে ফেরেন কার জন্য? যে কবির পথে বিরোগী করেছেন। কবি পথে পথে ফেরেন কার জন্য? যে কবিকে পথের বিরাগী করেছেন। কবি কার কুল বাঁধতে চেয়েছেন? যে কবির কুল ভেঙেছে। যে কবি বিষে ভরা বান দেয় তাকে
কি দেন? বুক ভরা গান। প্রতিদান কবিতায় কেমন ফুলের কথা বলা হয়েছে? রঙিন ফুল। বিরাগী বলতে কবি কি বুঝিয়েছেন? উদাসীন। প্রতিদান কবিতাটি প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বালুচর কাব্যগ্রন্থ। প্রতিদান কবিতা অনুসারে কে পথের বিরাগী? কবি। কবিকার মুখ কবিকার মুখ নিরন্তন সাজান যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে। মালঞ্জ শব্দের অর্থ কি? ফুলের বাগান। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। কবি কার ঘর বাঁচাতে চান এবং কেন? মানে এইগুলা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে প্রশ্ন মনে হয় না আসবে। তো এখান থেকে যদি কেউ পড়ো এগুলা হচ্ছে একটা স্ক্রিনশট করে নাও, তাহলেই হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে তাহার এই পরে মনে, লিখেছেন মনে হয় সুফিয়া কামাল। ঠিক আছে, আমরা হচ্ছে এই কবিতাটা এখন দেখব। তাহার এই পরে মনে কবিতায় অগ্রবিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অঞ্জলি বা উপহার রচনা। পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী। তাহার এই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্পশ্বাস উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির উদ্দেশ্যে। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তাহার এই পরে মনে কবিতাটি কেমন বৈশিষ্ট্যের? নাটকীয় বা সংলাপধর্মী। তরিতার এসেছে কি? এখানে কার তরির কথা বলা হয়েছে? বসন্তের। মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে চলে গেছে? পুষ্পের শূন্য। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লা। তাহার এই পরে মনে কবিতায় অভিব্যক্ত হয়েছে প্রকৃত এবং মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সুফিয়া কামালের। সুফিয়া কামাল কি হিসাবে ভূষিত হয়েছেন? জননী সাহসিকা। এমন আনমনা তুমি, এটি কার উক্তি? কবি ভক্তের। কবি কি লক্ষ্য করেনি? বসন্তের আগমন। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। এখানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে 6টা, এইগুলো একটু দেখো। তাহারই পরে মনে কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা করো। কবি বসন্তের আগমনের কোনো সন্ধান রাখেনি কেন? বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি চরণটি ব্যাখ্যা করো। কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? পুষ্পশূন্য দিগন্তের পথ বলতে কি বোঝানো হয়েছে? তাহার এই পরে মনে কবিতাটিকে নাটকীয় গুণ সম্পন্ন কবিতা বলা হয় কেন? আর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য পড়বা প্রিয়জন হারানোর বেদনা, এই একটা বিষয় মাথায় রাখলেই হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে 18 বছর বয়স, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন দেখব। কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। 18 বছর বয়সে কি উকি দেয়? দুঃসাহস। 18 বছর বয়স কবিতায় এই বয়সে প্রাণ কেমন? তীব্র আর প্রখর। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ছাড়পত্র। 18 বছর বয়স কেমন? দুঃসহ। 18 বছর বয়সে তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আত্মা। দুর্যোগ কি ঠিক রাখা কঠিন? দুর্যোগে কি ঠিক রাখা কঠিন? হাল। কবি 18 বছর বয়স কবিতায় কার জয়ধ্বনি শুনেছেন? 18-র। এদেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এ বয়স সাহসী, দুর্বর গতি এবং সম্পূর্ণ কল্যাণব্রত। সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন? 21 বছর। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। পূর্বাস কি সুকান্ত ভট্টাচার্যের রচিত একটি কাব্যগ্রন্থ। 18 বছর বয়সে কানে কি আসে? মন্ত্রণা। কখন হাল ঠিক মতো রাখা কঠিন হয়ে পড়ে? দুর্যোগের সময়। অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেখব আমরা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাক্যটি বা কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 18 বছর বয়সে কবি দুঃসহ বলেছেন কেন? দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার। এদেশের বুকে 18 নেমে আসুক, তবু 18 শুনেছে জয়ধ্বনি, উক্তিটি ব্যাখ্যা করো। আর প্রয়োগমূলক উচ্চতার দক্ষতাতে একটা বিষয় আমরা হচ্ছে দেখব, সেটা হচ্ছে তারুণ্যের বিজয়, অর্থাৎ 18 বছর বয়সে কিভাবে বিজয় অর্জন করে এটা। এরপরে আমরা দেখব হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটাও গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দেওয়া যেতে পারে। ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখব। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? শহীদদের ঝলকিতে রক্তের বুদবুদ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের খাবার সম্মুখে কে বুক পাতে? বরকত। 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? চেতনার।
ফেব্রুয়ারি 1969 কবিতা সালামের হাত থেকে কি ঝরে? বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? রঙের প্রতীক। কখন সালাম আবার ফিরে আসে? 69-এ। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? ঘাতকের। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কৃষ্ণচূড়াকে কিসের গন্ধ পান? কৃষ্ণচূড়াতে হচ্ছে স্মৃতির গন্ধ পান। কে বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে? বরকত। কবি কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেন? সালামের মুখকে। কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? শহরের পথে। কোন কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং? 21-এর কৃষ্ণচূড়া। হরিত উপত্যকা বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজ দেশ বা পূর্ব বাংলা বা বাংলাদেশ। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে অশুভ শক্তি। কবি শামসুর রহমান জন্ম তারিখ 23 অক্টোবর 1929। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নরসিংদীর পাতালতলী গ্রামে। কর্মজীবনের শুরুতে শামসুর রহমানের পেশা কি ছিল? সাংবাদিকতা। নাগরিক জীবনের যন্ত্রণা কোন কবির কবিতায় প্রাধান্য পেয়েছে? শামসুর রহমানের। অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখব। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, ব্যাখ্যা করো। এই রঙের বিপরীতে আছে অন্য রং, ব্যাখ্যা করো। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ, ব্যাখ্যা করো। অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে? স্মৃতিগন্ধে ভরপুর কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এছাড়া হচ্ছে আমরা এই বিষয়টা দেখব, ভাষা আন্দোলনের এবং 69-এর গণঅভ্যুত্থানের বিষয়গুলো দেখব। এবার আমরা দেখব হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি জাস্ট বুঝাচ্ছি না ভাই, আমি হচ্ছে তোমার একবার করে পড়ে দিচ্ছি, তোমরা এই কবিতাগুলো পড়ছো, তোমরা বোঝো, তো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওটাই বলে দিচ্ছি। বুঝালে এইসব ক্লাস হবে 3-4 ঘন্টা, তখন তো মজা পাবা না, বোরিং লাগবে। তো আমরা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি থেকে জ্ঞানমূলক দেখব। এই কবিতাও পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? কবির পূর্বপুরুষের। আর এই কবিতাটা হচ্ছে পূর্বপুরুষদের নিয়ে লেখা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ। পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন, মানে তারা হচ্ছে কৃতদাস ছিলেন, এই জন্য রক্ত জবার মতো ক্ষত ছিলেন, আর তাদের ক্ষতকে রক্ত জবার সাথে তুলনা করা হয়েছে। কবির পূর্বপুরুষেরা পিঠে কিসের মতো ক্ষত ছিল? রক্ত জবার মতো। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? হৃৎপিণ্ডে। পিঠে রক্ত জবার মতো ক্ষত কিসের ইঙ্গিত বহন করে? অত্যাচার এবং শোষণের। কে নদীতে ভাসতে পারে না? যে কবিতা শুনতে জানে না। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। শস্যের সম্বর কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করে, অর্থাৎ যে চাষাবাদ করে। কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলেছেন? পতিত জমি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবিতা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে? মুক্তির আকাঙ্ক্ষা। কোন কবিতাটি গদ্য ছন্দে রচিত? আমি কিংবদন্তির কথা বলছি। কোন কবির কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ? আবু জাফর, ওবায়দুল্লাহ। অনুধাবনমূলক প্রশ্ন দেখব। রক্ত জবার মতো ক্ষত কিসের ইঙ্গিত বহন করে? ভালোবাসা দিলে মা মরে যায়। কবি সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখার কথা বলেছেন কেন? প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা পড়তে হবে। বাঙালির জীবন সংগ্রাম এবং অত্যাচারের ইতিহাস, এইগুলা পড়লেই হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখান থেকে এইটা গুরুত্বপূর্ণ, এখান থেকে যেহেতু অভিন্ন প্রশ্ন হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে আমরা দেখব হচ্ছে জ্ঞানমূলক। আগে এখানে বলা হয়েছে সৌমিত্রীকে, সৌমিত্রী হচ্ছে লক্ষণ। তারপরের প্রশ্নে বলা হয়েছে, তারপরের প্রশ্নে বলা হয়েছে বাসবত্রাসকে। বাসবত্রাস হচ্ছে মেঘনাদ। বিধু শব্দের অর্থ কি? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। অরিন্দমকে, অরি বা শত্রুকে দমন করে যে, তাকে বলা হয় অরিন্দম। আলোচ্য কবিতায় অরিন্দম হচ্ছে মেঘনাদ। বিভীষণের মায়ের নাম কি? নিকষা। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি? মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। শাস্ত্রে কোন স্বজনের শ্রেয় বলা হয়েছে? শাস্ত্রে নির্গুণ স্বজনকে শ্রেয় বা শ্রেষ্ঠ বলা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি? মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দের নাম অমিত্রাক্ষর
ছন্দ। ধীমান শব্দের অর্থ কি? ধীমান শব্দের অর্থ হচ্ছে ধীসম্পন্ন। বাসব বিজয় বলতে কাকে বোঝানো হয়েছে? বাসব বিজয় বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। আধুনিক বাংলা কবিতার অগ্রদূতকে? মাইকেল মধুসূদন দত্ত। রাম রাবণ যুদ্ধে স্বপক্ষ ত্যাগ করেছিল কে? রাম রাবণ যুদ্ধে স্বপক্ষ ত্যাগ করেছিল বিভীষণ। মাইকেল মধুসূদন দত্ত কোন কোন ভাষায় শিক্ষা গ্রহণ করেন? গ্রিক, ল্যাটিন এবং হিব্রু ভাষায়। এইবার আমরা দেখব হচ্ছে ঋতু বর্ণন কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন আমরা পরে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে ঋতু বর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? পদ্মাবতী। আলাওয়াল কোন শতকের কবি? এটা হচ্ছে 17 শতকের কবি। পরগনার বর্তমান নাম কি? ফতেহাবাদ। পরগনার বর্তমান নাম হচ্ছে ফরিদপুর জেলা। আলাওয়াল পদ্মাবতী রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়? আলাওয়াল পদ্মাবতী রচনা করেন মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। আলাওয়ালের রচনায় কিসের ছাপ সুস্পষ্ট? আলাওয়ালের রচনায় নাগরিক চেতনা এবং রুচির ছাপ সুস্পষ্ট। আলাওয়াল গুপ্ত পাইকর। আচ্ছা, এখানে গুপ্ত হবে নাকি হপ্তই হবে? আচ্ছা যাই হোক, এটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, সিকান্দার নামা কোন ধরনের রচনা? এইগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। ঋতুবর্ণন কবিতায় কবি প্রথমে কোন ঋতুর বর্ণনা করেছেন? ঋতুবর্ণন কবিতায় কবি প্রথমে বসন্ত ঋতু বর্ণন করেছেন। নিঘাত অর্থ কি? নিঘাত অর্থ গ্রীষ্মকাল। রৌদ্রের ত্রাসে ছায়া কোথায় আশ্রয় নেয়? উত্তর হবে রৌদ্রের ত্রাসে ছায়া পায়ের নিচে আশ্রয় নেয়। চুয়া কি? চুয়া হলো গন্ধদ্রব্য, এক প্রকার সুগন্ধি বা নির্যাস। সুচেতনা। সুচেতনা থেকে পড়ব কবি জীবনানন্দ দাশ মাটি এবং পৃথিবীর টানে এসেছে। কোথায় অত্যন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস? শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় হবে। কোথায় অনন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস? শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় হবে বলে কবির বিশ্বাস। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? বনলতা সেন। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে। জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস, তিনি একজন কবি ছিলেন। জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রোপময় বলেছেন। কবি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি হিসাবে আখ্যায়িত করেছেন? নির্জনতম কবি। ঝড়াপালক জীবনানন্দ দাশের কোন ধরনের গ্রন্থ? ঝড়াপালক জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ। কবির মতে পৃথিবীর কোনটি সত্য? কবির মতে পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। কবির মতে মানুষ কার কাছে ঋণী? কবির মতে পৃথিবীর কাছে মানুষ ঋণী। অনেক শতাব্দীর মনীষী কাজ কোনটি? অনেক শতাব্দীর মনীষীর কাজ পৃথিবী মুক্তি। অনন্ত সূর্যোদয় হবে কোথায়? অনন্ত সূর্যোদয় হবে শাশ্বত রাতের বুকে। পদ্মা দেখব আমরা। ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সাত সাগরের মাঝি। কত সালে ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন? 1918 সালের 10 জুন। সাত সাগরের মাঝি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1944। জলদস্যু দুরন্ত হারমাত কাকে দেখে কাঁপছেন? জলদস্যু দুরন্ত হারমাত পদ্মাকে দেখে কাঁপছেন। পদ্মা কবিতায় সংগ্রামী মানুষদের কি বলা হয়েছে? সংগ্রামী মানুষদের নির্ভীক জওয়ান বলা হয়েছে। প্রত্যাবর্তনের লজ্জা, এটা মনে হয় আল মাহমুদের লেখা। আচ্ছা, আল মাহমুদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1936 সালে। আল মাহমুদের পৈতৃক নাম কি ছিল? আল মাহমুদের পৈতৃক নাম ছিল মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কবি কোথায় কুয়াশা কাঁপিয়েছিলেন? কবি এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছিলেন। কবি কাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জা ঘষে ঘষে তুলে ফেলবেন? কবি তার মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জার গায়ে ঘষে ঘষে তুলে ফেলবেন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের থেকে সংকলিত হয়েছে। আলোয়াল আরাকান রাজ্যের কোথায় কাজ পান? আলোয়াল আরাকান রাজ্যের সেনা দলে কাজ পান। তোফা কি ধরনের রচনা? তোফা হলো নীতি কবিতা। আলাওয়ালের সঙ্গীত বিষয়ক কাব্যের নাম কি? আলাওয়ালের সঙ্গীত বিষয়ক কাব্যের নাম রাগতালনামা। ঋতুবর্ণন কবিতায় প্রেমের দেবতা সংবাদ বাহককে? এটা হচ্ছে দক্ষিণা বাতাস। কাফুর অর্থ কি? কাফুর অর্থ হচ্ছে কপুর। মল্লী শব্দের অর্থ কি? মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কি? মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। রাবণের
আচ্ছা, এইটা এখানে হচ্ছে এইগুলা আবার বিভীষণের প্রতি মেঘনাথের ওখানে একটু মিস্টেক হয়েছিল মনে হয়, যার জন্য এর মধ্যে ঢুকে গেছে। মল্লী শব্দের অর্থ কি? মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল। মল্লী শব্দের অর্থ কি? মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কি? জাহ্নবী দেবী। রাবণের মধ্যম সরদার কে? রাবণের মধ্যম সর্দার হলো কুম্ভকর্ণ। লক্ষণের মায়ের নাম কি? লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। স্থানু অর্থ কি? নিশ্চল। গেঞ্জি শব্দের অর্থ কি? তিরস্কার, তিরস্কার করা। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান কি বলে? রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান বলে রাঘব। বিভীষণকে? বিভীষণ রাবণের কনিষ্ঠ সহোদর। মাইকেল মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। লক্ষণ কার সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেন? লক্ষণ বিভীষণের সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেন। জীবনানন্দ দাশ কোন জেলায় জন্মগ্রহণ করেন? জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল জেলায়। সুচেতনাকে কবি কি বলেছেন? সুচেতনাকে কবি দূরতর দ্বীপ বলেছেন। কবি মানব জন্মের ঘরে কার টানে এসেছে? কবি মানব জন্মের ঘরে মাটি এবং পৃথিবীর টানে এসেছে। আচ্ছা, ওইগুলো মনে হয় আলোচনা করা হয়ে গেছিল। আমরা এই যে মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, এখান থেকে এই প্রশ্নগুলো দেখব। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে কবিতায় এই চরণ দ্বারা কি বোঝানো হয়েছে? হাই তাত উচিত কি তব এ কাজ। কে কেন এই উক্তিটি করেছিল? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে পঙ্ক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। শাস্ত্রে বলে গুণবান যদি পুনর্জন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সাদা বুঝিয়ে দাও। গতি যাহার নিঃসহ নিচুষে দুর্মতি বলতে কি বোঝানো হয়েছে? হে রখরথী ভুলিলে কেমনে কি তুমি ব্যাখ্যা করো। পরদোষ কে চাহে মজিতে এই কথাটি কে এবং কেন বলেছিল? আজ্ঞা করো দাসে শাস্তি নমরোধে কথাটি বুঝিয়ে লেখো। হ্যাঁ, এই কয়েকটাই ছিল এখানে, এই কয়েকটা বললেই হয়ে যাবে। তো ক্লাসটা মনে হয় ওই গুছিয়ে নিতে নিতে একটু ঝামেলা হয়ে গেল মাঝখানের দিকে। ঠিক আছে, ওই প্রথমে আলোচনা করা হয়েছে। তো এই পর্যন্তই দেখো। যদি হচ্ছে আমার কথা ভালো না লাগে না শুনতে, তাহলে তোমরা এইগুলা সুন্দর করে ভিডিও ঢাকায় মানে পজ করে, মানে ভিডিও আটকায় আটকায় পড়ে নিও, তাহলেই হয়ে যাবে। আর এই যদি ফুল পিডিএফটা নিতে চাও তোমরা উত্তর সহ, তাহলে 50 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। কারণ এটা একটা পেইড সাজেশন ছিল। তো এই তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।